বলছি কালকে কালকে এসএসসির পরীক্ষা হলো এবং বহু ছাত্রছাত্রী মানে যারা পরীক্ষার্থী তারা বললেন বাইরে এসে মিডিয়াকে যে আমরা সরকারকে বিশ্বাস করছি না। এই যে বক্তব্যটা এটা খুব গুরুত্বপূর্ণ মনে হলো এবং প্রত্যেকেই বেশিরভাগই কিন্তু একই কথা বলেছে। কি মনে হচ্ছে আগামী দিনে কি হতে চলেছে? আগামী দিনে নয়, আমার মনে হয় এই সপ্তাহের মধ্যেই এই পরীক্ষা চ্যালেঞ্জ হবে হাইকোর্টে, এবং হাইকোর্ট যদি এন্টারটেন না করে সুপ্রিম কোর্টে। কারণ 1806 জনের নাম বার করে যেখানে কোর্টে এফিডেভিট দিয়ে বলা হয়েছে 5000, 6000 বা 6500, এসএসসি বলেছে, সিবিআই বলেছে, রাজ্য সরকার বলেছে, সেখানে বাকিরা কোথায়? গোদা বাংলায় বাকিরা তাহলে কি ঘুরপথে এই পরীক্ষাতে বসে গেল? যদি বসে যায় তাহলে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী টেন্টেড থাকলে পরীক্ষা বাতিল হওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছিল। টেন্টেড ক্যান্ডিডেট তাহলে রাজ্য সরকার বলে দিক যে একজনও এই পরীক্ষায় বসেনি, এটা হলফনামা দিয়ে রাজ্য সরকারকে জানাতে হবে। এই পরীক্ষা চ্যালেঞ্জ হবে, এই পরীক্ষা চ্যালেঞ্জ হবে। রাজ্য সরকার হলফনামা দিয়ে বলে দিক একজনও টেন্টেড বসেনি, জেনুইনরা চাকরি করুক। আমি সবসময় জেনুইনদের চাকরি করার পক্ষে। জেনুইনদের যে সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নিয়েছে এটা অনেকেই চাননি, এবং আমার বক্তব্য হচ্ছে যে জেনুইনদের যাতে চাকরিটা হয় সেটা কিন্তু শুভেন্দু অধিকারীও বলেছিলেন। আমি কোনো মানে রাজনীতির লোকের কথা বলছি না, তবু আমি ওনার নামটা বললাম এই কারণেই, কারণ তিনি কিন্তু একটা চিঠি পাঠিয়েছিলেন, আপনারা জানেন, যে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বিল আনতে বলেছিলেন যে যারা জেনুইন আপনি বিল আনুন, যে আমরা তাকে সমর্থন করব। সেই চিঠির মধ্যে কথা লেখা ছিল, এবং তিনি বলেছিলেন যে জেনুইনরা চাকরি পাক। সুতরাং জেনুইনরা চাকরি পাক এটা সবাই চায় বলেই আমার ধারণা। ঘুর পথে রাজ্য সরকার চিটিংবাজদের চাকরির ব্যবস্থা করে দিচ্ছে বলেই কালকের পরীক্ষার পর আমার মনে হয়েছে, এবং রাজ্য সরকার নিজেও জানে যে এর মধ্যে অনেক বেরোজল ঢুকে আছে, সেগুলো চ্যালেঞ্জ কিন্তু হবেই, এত সহজে কেউ পার পাবে না। কালকে ব্রাত্য বসু বলছেন যে এই রকম স্বচ্ছ পরীক্ষা বহু বছর রাজ্য দেখেনি, মানে এতটাই স্বচ্ছ হয়েছে পরীক্ষা। তার কারণ হচ্ছে দুটো কারণ বলছেন, যে একটা হচ্ছে ওএমআর সিটে কার্বন কপি তারা মানে এসএসসি দিয়ে দিচ্ছে ক্যান্ডিডেটকে, আর সেকেন্ড হচ্ছে যে সাবজেক্টটার উপরে পরীক্ষা দিচ্ছে সেই সাবজেক্টের প্রশ্নপত্রটাও তাদের হাতে তুলে দিচ্ছেন। এখান থেকে নাকি বোঝা যাচ্ছে যে এই পরীক্ষাটা খুব স্বচ্ছ হয়েছে। এতদিনে রাজ্য সরকারের ঘুম ভাঙলো, কারণ না হলে রাজ্য সরকারের এই হাইকোর্ট সুপ্রিম কোর্টে যা লেজে গোবরের অবস্থা এসএসসি এবং তার আগের ওই প্রাইমারি পরীক্ষা নিয়ে, তাতে রাজ্য সরকার এগুলো করতে বাধ্য হয়েছে। সুপ্রিম কোর্টের নানান গাইডলাইন ছিল এই পরীক্ষা নিয়ে, সেই জন্যই আমার মনে হয় কার্যত রাজ্য সরকার সেগুলো করতে বাধ্য হয়েছে। কিন্তু দেখুন, আমার মনে হয় না যে এর মধ্যেও একদম পুরোপুরি সবকিছু স্বচ্ছ হয়েছে। বহু টেন্টেড ক্যান্ডিডেট এর মধ্যে যে পরীক্ষায় বসেছে এটা অচিরে প্রমাণ হবে। কারণ রাজ্য সরকার কেন 1806 জনের বেশি লিস্ট বার করতে পারলো না, যেখানে এসএসসির অ্যাডভোকেট তিনি সুপ্রিম কোর্টকে বললেন একদিনের মধ্যে লিস্ট বেরোবে। এই প্রশ্নের উত্তর কে দেবে? এক। দ্বিতীয় হচ্ছে যে যদি মনে হয় রাজ্য সরকারে যে এই পরীক্ষাটা স্বচ্ছ হয়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকার কি মনে করছে যে এই পরীক্ষাটা যারা বসেছেন তাহলে তারা সবাই জেনুইন ক্যান্ডিডেট? রাজ্য সরকার কি সেটাকে চেক অ্যান্ড ভেরিফাই করেছে? বা অন্য কোনো ভাবে যারা জেনুইন ক্যান্ডিডেট নন তাদেরকে বসিয়ে দেওয়ার কোনো প্রক্রিয়া বা তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার কোনো প্রক্রিয়া সেটা করা হয়নি? তো এই প্রশ্ন কিন্তু উঠছে। আমার ধারণা অচিরেই এর ব্যবস্থা হবে, এবং ভবিষ্যৎ বলবে যে কি হবে। কিন্তু যদি রাজ্য সরকার প্রমাণ করতে পারে যে এর মধ্যে সবাই স্বচ্ছ, কেউ টেন্টেড নয়, কিন্তু যারা টেন্টেড, যাদের নাম এসেছে, আপনাদের ভুলে গেলে চলবে না, তারাও মামলা করেছে, তাদের মামলা পেন্ডিং আছে, তারা তো এই পরীক্ষাটাকে চ্যালেঞ্জ করবে। তাদের মামলায় ক্যান করে হোক বা যে কোনো ভাবে হোক চ্যালেঞ্জ করবে। এবং কারণ তারা অনেকে আজকে বলছেন যে 4 বছর পর তারা যে টেন্টেড, অন হুইচ বেসিস? তারা কি টাকা দিয়ে চাকরি পেয়েছেন না ঘনিষ্ঠ? হ্যাঁ, লিস্টে দেখা গেছে অনেকে তৃণমূল এমএলএ এমপির ঘনিষ্ঠ, মন্ত্রী ঘনিষ্ঠ, অনেকে পঞ্চায়েত সদস্যের ঘনিষ্ঠ, পঞ্চায়েত সদস্যের ফ্যামিলির লোক, পঞ্চায়েত প্রধানের ফ্যামিলির লোক, ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু অনেক সাধারণ ক্যান্ডিডেটেরও নাম আছে। সুতরাং আজকে রাজ্য সরকার কি তাহলে ঘোষণা করবে বা বলবে যে এই লোকগুলোকে চাকরি দেওয়া হয়েছিল কেন? সেটাই তো সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে বারবার।
যদি আজকে এই প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে এই পরীক্ষা নিয়ে কাটাছেঁড়া হতে বাধ্য, এবং আমার মনে হয় অচিরেই সেটা হবে এবং এই পরীক্ষাও আন্ডার স্ক্যানার হবে। সমিতা, পরীক্ষার্থীদের মধ্যে একটা বড় অংশের পরীক্ষার্থী তারা বলছিলেন যে 10 নম্বরের একটা যে মানে ব্যাপার আছে, মানে যারা পুরনো পরীক্ষার্থী তারা 10 নম্বর পাবে, যারা নতুন তারা 10 নম্বর পাবে না। এইখানে একটা মানে কম্পিটিশন মারাত্মকভাবে বেড়ে গেল, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে প্রচুর সহজ প্রশ্ন হয়েছে, মানে এত সহজ প্রশ্ন হয়েছে, সবাই বলছে যে সহজ প্রশ্ন হয়েছে। এখানে কি কোনো কিছু ব্যাপার আছে? দেখুন, সেটা হতে পারে। আর রাজ্য সরকারের একটা ইচ্ছা ছিল, আমার যেটা মনে হয়, যে এই 10 নম্বর মার্কসটা দিয়ে অ্যাটলিস্ট 16 সালের যারা যারা এই পরীক্ষায় পরীক্ষা দিতে বসেছেন, যারা যারা চাকরি করতেন, তাদের চাকরিটা যাতে থাকে, রাজ্য সরকারের মান সম্মানটা যাতে বাঁচে। রাজ্য সরকারের সামনে ভোট আছে, ভোটে যাতে তাদের কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয়, সেই জন্য তাদের এটা আপ্রাণ প্রচেষ্টা। সহজ প্রশ্ন হয়েছে তাহলে হয়তো বেশি করে করে রাজ্য সরকার লোক নিয়োগ করতে চায়, সেই জন্য সহজ প্রশ্ন করা হয়েছে। সহজ কঠিনের প্রসঙ্গে আমি আসছি না। সহজ প্রশ্ন এর আগেও অন্যান্য বোর্ডের পরীক্ষাতেও হয়েছে, কখনো কঠিন প্রশ্ন হয়েছে। সহজ প্রশ্নে কম্পিটিশন বেশি হয়, সহজ প্রশ্নে যারা মানে বেশি বেশি করে মার্কস পাবে, বেশি বেশি করে মার্কস পেলে সেখানে কম্পিটিশনটা বেশি হবে, এটাও একটা ফ্যাক্টর। হাফ নম্বরের জন্য কম্পিটিশন হবে, এবং সেখানেই প্রশ্ন উঠছে যারা 10 করে বেশি পাচ্ছে তারা অনায়াসেই চাকরিটা পেয়ে যাবে। কারণ ধরে নিন, যদি কঠিন প্রশ্ন হতো, যদি কেউ 70-80% বেশি মার্কস না তুলতে পারতো, সেক্ষেত্রে কম্পিটিশনটা কম হতো। যে কয়জন 80 পেয়েছে বা 70 পেয়েছে তারা হতো, কিন্তু যেখানে সবাই 90+, 95+ চলে আসবে, সেখানে হাফ নম্বর 1 নম্বর অনেক বড় পার্থক্য সৃষ্টি করবে। সেখানে যারা 10 পাবে তারা তাদের চাকরি অচিরেই হয়ে যাবে। এটা তো বোঝাই যাচ্ছে 16 সালের যারা পরীক্ষার্থী তাদেরকে যাতে কোনোভাবেই বাদ যেতে না হয়, সেই জন্যই এই পরীক্ষা। যাতে, কারণ তারা তো প্রস্তুতির সময়টা পায়নি, তাদের পড়াশোনা নেই। যারা নতুন পরীক্ষার্থী তারা দিন জেগে রাত জেগে যে পড়াশোনাটা করেছেন কয়েক বছর ধরে, আশায় যে কোনোদিন এসএসসি পরীক্ষা হবে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা হবে, তারা পরীক্ষায় বসবেন, সেই জিনিসটা তো যারা চাকরি করতেন তাদের মধ্যে ছিল না। তারা জানতেন আমরা সরকারি চাকরি পেয়ে গেছি, আমাদের কেন আবার চিন্তা ভাবনা। কিন্তু আজকে সেই জিনিসটা তাদের করতে হচ্ছে। অবভিয়াসলি তাদের চাকরিটাকে জেনুইন করার জন্যই এই সহজ প্রশ্ন করা হয়েছে। কিন্তু আবার যদি চ্যালেঞ্জ হয়, আবার তো সেই একই জিনিস হয়। সেটা তো রাজ্য সরকারের নিজের দোষে হবে। রাজ্য সরকার জানে চ্যালেঞ্জ হবে, যার জন্যই এই সমস্ত ওএমআর শিটের কপি, কোশ্চেন পেপার সমস্ত কিছু দেওয়া হয়েছে। কিন্তু একটা জিনিস জানবেন, এইগুলো করে রাজ্য সরকার বলবে যে আমরা কোনো টেন্টেডকে ঢোকাইনি, কিন্তু আগে থেকে যদি বেরো জল ঢুকে যায়, সেখানে আপনি কি করবেন? ধরে নিন কারোর ওই টেন্টেড লিস্টে নাম থাকার কথা, নাম নেই, সেই ব্যক্তি পরীক্ষা দিল, 10 পেয়ে গেল এবং বাকি পরীক্ষায় পাশ করে সে আবার চাকরিতে ঢুকে গেল, কিন্তু প্রথম পরীক্ষা অনুযায়ী তার নাম টেন্টেডে। সেক্ষেত্রে কি হবে? যার এই টেন্টেডে নাম নেই, যারা আজকে টেন্টেডে নাম এসে তারা তো প্রশ্ন করছেন কিভাবে এসছে। অনেকে প্রশ্ন করছেন, অনেকে করছেন না। 500 মামলা হাইকোর্টে ফাইল হয়ে আছে। আমি ধরেই নিতে পারি এই 500 জন জেনুইন, আমি ধরেই নিতে পারি, কারণ তারা সৎসাহসটা দেখিয়েছেন মামলা করার মতন। তারা আজকে চ্যালেঞ্জ করেছেন যে কিভাবে এসেছে, কেন তারা অ্যাডমিট কার্ড পাবেন না, যদিও সেটা হাইকোর্ট অ্যাডমিট কার্ড তাদের ইস্যু করেনি। কিন্তু পরবর্তীকালে এই মামলায় যে এই পরীক্ষাকে চ্যালেঞ্জ করে তারা আর অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আসবেন না, এটাও তো বলা যেতে পারে না। সুতরাং এই পরীক্ষা যে চ্যালেঞ্জ হবে, এটা আমি এখন থেকেই বলতে পারি।